বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বারবার আমাদের আমির জামাত এই কথা জাতির সামনে বিভিন্ন সময় যারা সরকারে ছিলেন আছেন তাদের সামনেও আমাদের এই দাবি উচ্চকিত করেছেন যে এই ঘটনা যে পরিষ্কারভাবে এদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল এবং এর সঙ্গে কারা কারা যুক্ত ছিল সেই সময়ের সাবেক প্রধানমন্ত্রী যিনি জনতার রুদ্র রোষে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, নানান খুনের অভিযোগে তিনি অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত, তিনি সহ আধিপত্যবাদী শক্তির প্রত্যক্ষ মদদে আমাদের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার জন্য ইতিহাসের নৃশংসতম এই সেনা হত্যাযজ্ঞ তাদেরই পরিকল্পনায় হয়েছিল। নানান গোয়েন্দা সংস্থার তথ্যে সেটা উঠে এসেছে। বারবার সে কাহিনী চাপা দিতে চাওয়া হয়েছে নানান এজেন্সির মধ্য থেকে। খুব রহস্যজনক মন্তব্য সেসব এজেন্সির কর্তৃত্ব যারা দায়িত্ব নিয়ে যারা কথা বলেন তারা অনেক সময় এমন কথা বলেছেন জাতি আশাহত হয়েছে। দায় একবার একজন একদিকে ঠেলে দিতে চান, প্রকৃত অপরাধীকে এড়াবার জন্য এক এক সময় এক এক কথা এক এক দায় একদিকে ঠেলে দেবার চক্রান্ত সব সময় সব আলোচনায় আমরা শুনতে পাচ্ছি। আমরা কতদিন এই নির্মমতার বোঝা বয়ে চলব? এই সব শহীদ পরিবারের চোখের পানি, তাদের সন্তানদের আহাজারি, তাদের এই বেদনার একটা পরিসমাপ্তি হওয়া দরকার। এর সুষ্ঠু বিচার, তদন্ত এবং এর আসল রহস্য জাতির সামনে প্রকাশ্যে উন্মোচনের মধ্য দিয়ে। জামাত ইসলামী সেটিই চায়। একদিকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার চলছে, আবার দেখা যায় বিচারিক দিক থেকে বলা হচ্ছে যে আপিল ডিভিশনে বিচারাধীন, এটাকে পুনঃ তদন্তের একটা আইনি প্রক্রিয়া ছাড়া যাওয়া যাবে না। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় তদন্তের যে সমস্ত বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে কোনোটার সাথে কোনোটার সমন্বয় নেই। ফলে কোন এক অজানা কারণে আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনীর এই নির্মম হত্যাকাণ্ডের রহস্যটাকে কেন যেন চাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বারবার। এই জন্য আমরা এই আলোচনাকে আর দীর্ঘ না করে কথা আমাদের মূল আজকে একটাই, যে সেই সময়কার ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নির্দেশনায়, সহযোগিতায়, মদদে এই ঘটনা যে ঘটেছিল তার সাথে কারা কারা জড়িত ছিল বিভিন্ন সময় বিভিন্নভাবে নাম এসেছে, বিচারের মুখোমুখি হতে যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। এই ঘটনার সাথে কোন দেশের কিরকম পরিকল্পনা কারা কারা যুক্ত ছিলেন এগুলো একেবারেই পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। সেই সময়কার ভিডিওগুলো, ছবিগুলো, কিভাবে সেনা অফিসাররা চিৎকার দিচ্ছেন, আহাজারি করছেন। প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডের পর সেনা অফিসারদের নিয়ে যে মিটিং করেছিলেন সেইখানে তদানীন্তন প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে সেনা অফিসারদের যে কি আহাজারি, কি কান্না, যে কেন সাথে সাথে এত অনুরোধ করার পরও এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীকে অ্যাকশন নিতে, তাৎক্ষণিক সেখানে ব্যবস্থা নিতে দেওয়া হয়নি, কেন বিলম্ব করা হলো। সমস্ত জীবনগুলো শেষ হওয়ার পর লোক দেখানো ব্যবস্থা নিয়ে জাতির সামনে কেন নাটক করা হলো, এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সামনে সেই সেনা কর্মকর্তাদের যে আহাজারি এবং কান্না, সে ভিডিও কিন্তু এখনো জাতির সামনে ভাসছে। এই জন্য আমরা আর এটা নিয়ে অন্ধকারে থাকতে চাই না। যারা সেদিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন, এর পিছনে দেশবিরোধী ষড়যন্ত্র ছিল, এটা যদি আজকে উন্মোচিত না হয় তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোনো দল, কোনো সংস্থা, কোনো শক্তি যে আর ষড়যন্ত্র করবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। ফলে আমাদের স্বাধীনতা, আমাদের আজাদি, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ড বিরোধী সকল ষড়যন্ত্র নির্মূল করতে গেলে এই পিলখানার সেনা হত্যার আসল কাহিনী, সেনা হত্যাকাণ্ডের আসল কাহিনী জাতির সামনে উন্মোচন করতে হবে। 1, 2, 3, 4 করে
যার যার নাম প্রকৃত তদন্তে বেরিয়ে আসবে তাদেরকেই বিচারের মুখোমুখি করে শাস্তি বিধান করতে হবে। এটাই আমাদের আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী আলোচনা সভার মূল দাবি। সেদিন যারা দেশমাতৃকার জন্য, দেশপ্রেমের জন্য অকুতোভয় সেনা অফিসাররা নির্মমভাবে নিহত হয়েছিলেন, যে নিষ্ঠুরতা, যে বর্বরতা, যে লোমহর্ষ, যা চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, যে শিহরণগুলো খুবই অমানবিক, শিশুরাও যা দেখে দেখে চোখের পানি ফেলেছে, বুঝতে পারে না রাজনীতি, কিন্তু সেই ভাষা, সেই দৃশ্য, সেই গান মানুষকে আজও কাঁদায়। সেই দিন হত্যাকাণ্ডের শিকার সেই সব সেনা অফিসার এবং তার পরিবারের সদস্যদের মধ্যে যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, তাদের জন্য আমরা আজকে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি। দেশপ্রেমের জন্য তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। আল্লাহ তাআলার কাছে তাদের জান্নাতে উচ্চ মাকাম কামনা করছি। আর একটা দাবি প্রত্যেক বছরই উঠছে, কিন্তু দাবিটা খুব দুর্বল, আমরা খুব জোরালোভাবে বলতে চাই। সেই সময় বিডিআর সদস্যদের মধ্য থেকে শত শত বিডিআর সদস্য এবং অফিসারদেরকে বিনা অপরাধে মামলায় জড়িয়ে বছর পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। যারা নির্দোষ, নিরপরাধ, যাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স, কোনো কিছুই এখনো প্রমাণিত হয়নি, মামলার অজুহাতে, বিস্ফোরক মামলা, হত্যা মামলায় নানান অজুহাত দেখিয়ে কত যুগ তাদেরকে তাদের পরিবার, সমাজ, সন্তান, স্ত্রী, মা, বাপ থেকে বিচ্ছিন্ন রাখা হবে। নিরপরাধ কারাবন্দী বিডিআর সদস্যদেরকে মুক্তি দেওয়া হোক, প্রকৃত অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে সেদিন নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি, সমবেদনা, শোক, কষ্ট, আপনাদের দুঃখে আমরা দুঃখিত, আপনাদের ব্যথায় আমরা ব্যথিত, এই সমবেদনা প্রকাশ করে আজকের এই আলোচনা সভায় আপনারা যারা এতক্ষণ ধরে শুনলেন, সহযোগিতা করলেন, সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসীকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ পিলখানায় সেনা হত্যাকাণ্ডের নির্মমতা এবং নৃশংসতার শোকাবহ ঘটনার স্মরণে এবং দোয়া উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মৌলানা আব্দুল হামিদ, ঢাকা মহানগরী সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি সহ সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং সাংবাদিক বন্ধু, আমরা আজকে সারা দেশেই এই দিনকে আবারও খুব বেদনাবিধুর মানসিকতা নিয়ে আমরা পার করছি। আলোচনা হচ্ছে, কবর জিয়ারত হচ্ছে, দোয়া হচ্ছে, ঘটনার তদন্ত, বিচার, এর রহস্য, এর জাল জট সব উন্মোচনের দাবি উঠছে। তো এটা কয় বছর হয়ে গেল, এটা এই দাবি, আলোচনা, এই রহস্যের মধ্যে কিন্তু এখনো সেই একটা বেড়া জালের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। সভার সম্মানিত সভাপতি, মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, কেন্দ্রীয় কর্মসূচি সদস্য জনাব আব্দুস সবুর ফকির, উপস্থিত আছেন বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধেয় নেতা অবিভক্ত ঢাকা মহানগরী সংগ্রামী সাবেদ আমির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশে যে নির্বাচন হয়ে গেল নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি, উপস্থিত আছেন মহানগরী দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে বক্তব্য শুনব। আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। পিলখানায় সেদিন যে ঘটনাটি ঘটেছিল অত্যন্ত মর্মান্তিক। একটি সরকার মাত্র 1 মাস আগে গঠিত হয়েছিল। এই ধরনের একটি প্রেক্ষাপটে সেই সরকার ঢাকার রাজধানীর ভিতরে এই ধরনের একটি ঘটনা ঘটলো, সে নিশ্চুপ দেখলেন, তার কোনো প্রতিকার করলেন না। এবং সেই সময়ে যিনি সেনাপ্রধান ছিলেন মঈনুল আহমেদকে আমি ধিক্কার জানাই, তার নিজের বাহিনীর সদস্যদেরকে এইভাবে হত্যা করা হচ্ছে, অথচ তিনি নিশ্চুপ থাকলেন। সেই সময়ে যদি কমান্ডোদের পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সমঝোতার নাম করে তারা এই অফিসারদেরকে হত্যা করার সুযোগ করে দিয়েছে। শুধু শহীদই করা হয় নাই, তাদের পরিবারের উপরে পাশবিক নির্যাতন চালানো হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই ঘটনা আসলে একটা মানবতা বিরোধী অপরাধ। এটা কোনোভাবেই সভ্য সমাজে হতে পারে না। আমরা বিগত ফেসিবাদের কাছ থেকে বিচার পাইনি। গত 18 মাসে একটি কমিশন গঠন হয়েছে, কমিশন রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট জাতির সামনে উন্মোচন করা হোক। আমরা দেখতে পাচ্ছি আবারও এই বিষয় নিয়ে আরেকটা কমিশন করা হচ্ছে। কেন সেই কমিশন হবে? আমরা যে নির্দলীয় যে সরকার ছিল, সেই সরকার যে কমিশন গঠন করলো, সেই রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করুন এবং সেইটা ধরেই বিচার কার্যক্রম পরিচালনা করুন। এই বিচারটা আমরা আইসিটিতে করতে চেয়েছিলাম। জনগণের দাবি ছিল এই মানবতা বিরোধী অপরাধের এই বিচার হবে এই ট্রাইব্যুনালে। কিন্তু আমরা দেখতে পেলাম এই সরকার গঠন হওয়ার পরেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়া হলো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের এই সরকার যারা এখন দেশ পরিচালনা করছেন তাদের কিন্তু তাদের সেই ইশতেহারের মধ্যে ছিল সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে। কিন্তু আমরা দেখতে পেলাম এই গঠন হওয়ার পরই সচিবদেরকে বদলায় দেওয়া হচ্ছে, সচিবদেরকে চুক্তি বাতিল করা হচ্ছে এবং অফিসারদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হচ্ছে। এরকম করে দেশের ভিতরে যদি গ্রুপিং সৃষ্টি করা হয়, সৎ এবং যোগ্যদেরকে সরিয়ে দেওয়া হয়, তাহলে দেশ কিন্তু সঠিকভাবে পরিচালিত হবে না। মানুষের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাবে। তারা জুলাইকে সম্মান করছে না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে শপথ নেওয়ার কথা ছিল সেই শপথ তারা নেয়নি। তারা এখন পর্যন্ত বাজার সিন্ডিকেট ভাঙে নাই। তারা বলছে যে ঈদের পরে বাজার সিন্ডিকেট ভাঙবে। আমরা ধিক্কার জানাই। রোজার ভিতরে মানুষকে কষ্ট দিবেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে, আর ঈদের পরে যা সিন্ডিকেট ভাঙবেন, এটা কখনোই বরদাস্ত করা যাবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, অনতি বিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমান এবং জুলাই সনদের সংস্কার করার জন্য শপথ গ্রহণ করে জুলাই শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে আগামী দিনে দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং এই বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনায় নিরীহ নিরপরাধ অনেক বিডিআরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন এবং ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম শেষ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি নৃশংসভাবে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড বিচারের দাবি এবং শহীদদের স্মরণে দোয়া। এ পর্বে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য